এবার ভোটের সময় প্রতিবার পিতৃতর্পণ হয়, যেরকম মহালয়ার দিন সব পিতৃপুরুষরা এসে ভোট দেন। এবার সেই তর্পণটা হলো না। বাংলাদেশ হওয়ার আগে এটা শেষ অপরচুনিটি ছিল ভোট দেওয়ার। সেটার কারণে লোকে প্রচুর আগ্রহের সাথে নিজের পয়সা খরচা করে এবং বাকি কিছু সহযোগিতার সাথে, তাদের এমপ্লয়ারদের সহযোগিতার সাথে তারা সবাই এসছে। উনি দ্বিতীয় সিটিং চিফ মিনিস্টার হবেন যে ভোটে হেরে যাবে। তো সব মিলিয়ে উনি একটা মানে কি বলবো, আমার মনে হয় ওনার কোনো একটা গ্রহগত খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। নাহলে এতগুলো একসাথে এসে যাওয়া, হ্যাঁ, আইপ্যাক নেই, তারপর ওনার এমএলএদের ওনার হয়ে আমি বলতে তো শুনছি না। হুগলিতে হয়তো 50-50 আমার মনে হয় হবে আউটকাম। বাকি হাওড়াতেও বিজেপি একটা আগেরবার শূন্য ছিল, এবার একটা সিগনিফিক্যান্ট নাম্বারে 5-7টা সিটে ফিরবে। এছাড়া আসছে আমাদের নদিয়াটা আমাদের ক্লিন সুইপ হবে। সবচেয়ে স্ট্রাইকিংলি ডিফারেন্ট রেজাল্ট আসবে হচ্ছে নর্থ 24 পরগনা, হ্যাঁ, মানে দমদম টু অনওয়ার্ডস। এখানে একাধারে বিজেপি সব সিটগুলোর ওপর দখল শুরু করবে। স্যার, আরও একটি প্রশ্ন থাকছে আর কি, যে দ্বিতীয় দফায় 142টি আসন আপনি বিশ্লেষণ করছিলেন, মোটামুটি আপনার সমীক্ষা বা আপনার ক্যালকুলেশন কি বলছে যে মোটামুটি কোন পক্ষে কীরকম আসন থাকতে পারে? স্যার, মানে পরিশেষে একটা কথাই বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বের বিদায় ঘণ্টা কি বেজে গিয়েছে? রাজ্যে এক কথায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি, একদিকে শাসক অপরদিকে বিরোধী, কেউ কাউকে এক ফোঁটা জমি ছাড়তে নারাজ। প্রথম দফা নির্বাচনের পর রেকর্ড গড়ল বাংলা, দ্বিতীয় দফা নির্বাচনেও কি হবে সেই দিকে তাকিয়ে গোটা বাংলা। আর একই সঙ্গে ফলাফল নিয়ে তো চিন্তা রয়েছেই। সেই সব কিছু মিলিয়ে আজকে আলোচনায় থাকছি, সঙ্গে পেয়ে গিয়েছি পিনাকি গঙ্গোপাধ্যায়কে। স্যার, অনেক স্বাগত আপনাকে। স্যার, প্রথম দফা নির্বাচনে যেরকমটাই দেখা গেল যে এক কথায় রেকর্ড তৈরি হলো, ইতিহাস তৈরি হলো, রাজ্যের অর্ধেকের বেশি আসনে কথা মানে হিসাব মতন ভোট হয়ে গিয়েছে। প্রথম দফার ফলাফল নিয়ে জোরদার জল্পনা চলছে যে কি হতে পারে বা কি না হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন অল্প ব্যবধানে যদি জেতা হয় তাহলে বিজেপি বিধায়ক কেনাবেচার চেষ্টা করবে। তার এই মন্তব্য ঘিরে আপনার কি মতামত? রেকর্ড গড়া হলো, রেকর্ডের শুধু ভোটিং পার্সেন্টেজ না, অনেক ডাইমেনশনে এই রেকর্ডটা গড়া হয়েছে। এক হচ্ছে এত শান্তিপূর্ণ ইলেকশন আমাদের লাস্ট 50-60 বছরে হয়নি, হ্যাঁ। দ্বিতীয়, টার্ন অ্যারাউন্ড আমাদের 92%, 92.8% মনে হয় এই লাস্ট নাম্বারটা, তো টার্ন অ্যারাউন্ড সেইটাও আগে হয়নি। থার্ড হচ্ছে এত পুলিশ নিয়োগ এবং সেন্ট্রাল ফোর্সের দিয়ে ভোট করানো আগে প্রয়োজন হয়নি। 4 নম্বর হচ্ছে এই রেকর্ডটা আমাদের মহিলা এবং পুরুষদের ইকুয়াল পার্টিসিপেশনে হয়েছে। যদি আপনি পরিসংখ্যান দেখেন, অলমোস্ট 50-50% যে ডেমোগ্রাফি আছে, 970:1000 রেশিওতে ভোট হয়েছে। আর এইখানে অনেকগুলো জেলাতে এখানে আপনার ভোটের ফলাফল অনেকাংশে চেঞ্জ হবে। তো অনেকগুলো রেকর্ড অলরেডি হয়েছে ইন টার্মস অফ, কেন, যদিও তার মধ্যে দুটোতে আমার পার্সোনালি ভাবতে খারাপ লাগে বাঙালি হিসেবে, যে এত পুলিশ দিয়ে আমাদের এখানে ভোট করাতে হয়। আমাদের এই যে এইটা আরেকটাও রেকর্ড হচ্ছে, এত ক্লিন ইলেকটোরাল রোল সেটা হয়নি, মানে সেটাতে এরকমভাবে ভোট হয়নি যেখানে মৃত ভোটাররা ভোট দিতে পারলো না। আরেকটা খুব ইম্পর্টেন্ট, যে এবার ভোটের সময় প্রতিবার পিতৃতর্পণ হয়, যেরকম মহালয়ার দিন সব পিতৃপুরুষরা এসে ভোট দেন। এবার সেই তর্পণটা হলো না। তো এই যদিও আমাদের মানে ভোট পুজোর শুরু হয়েছে, মানে ভোট পুজোর সময়, কিন্তু এই পিতৃপক্ষে পিতৃতর্পণটা হলো না। তা আমার মনে হয় শাসক দল এতে নিশ্চয়ই খুব আঘাত পেয়েছে। তো যাই হোক, আমাদের এই অনেক রেকর্ড অলরেডি হয়েছে এবং আগামী দিনেও
যখন ফলাফলটা ফাইনালি বেরোবে আরও অনেক রেকর্ড আমরা দেখতে পাবো। প্রথম কথা, তার দলে কি ঘোড়া আদৌ আছে সেইটা আমাদেরকে ভাবতে হবে, যে ঘোড়া কত আছে। আর তাদের যদি বিজেপি নেওয়ার হতো, সে ভোটের আগে থেকেই তারা দাঁড়িয়েছিল লাইনে তাদের নেওয়ার জন্য। তো এবারকার এটাও আরেকটা ডিরেকশন, যেখানে আমাদের বিজেপি মানে শীর্ষ নেতৃত্বের ডিরেকশনে যে কোনো তৃণমূল বা সিপিএমের যে অতি আগ্রহী লোকেরা যারা টপ পজিশনে বা টিকিট পাওয়ার ব্যাপারে কাউকে এন্টারটেন করা হয়নি। ঠিক আছে, হ্যাঁ, এখন ওনার দলের ঘোড়ারা যদি আমাদের এখানে এসে মুটের কাজ করে, মানে মুট বওয়ার কাজ করতে পারে, তাহলে ডেফিনেটলি ওয়েলকাম। আমাদের তো লোক লাগবে, তো এত বড় রাজ্যকে চালানো এবং সুশাসন দেওয়া, তো লাগবে লোক। আমাদের ডাউন স্ট্রিমে লোক লাগবে, আপস্ট্রিমে কাইন্ড অফ ভ্যাকেন্সি নেই। স্যার, এছাড়াও তৃণমূলের পক্ষ থেকে আরও একটি কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে এই এত সংখ্যক মানে 90%রও বেশি এবারে ভোট পড়েছে, এটা কোনো রকম পলিটিক্যাল কেমিস্ট্রি নয়। এসআইআরে এত সংখ্যক নাম বাদ চলে গিয়েছে, এসআইআরের ফলে অনেকেই নাকি ভোট দিতে পারেননি, তো তার জন্য শুধুমাত্র পার্সেন্টেজটা এতটা বেড়ে গিয়েছে। এই যে বক্তব্য উঠে আসছে, এর পরিপ্রেক্ষিতে কি বলতে চান? না, এটা উনি অঙ্কটা নিজে নিশ্চয়ই জানেন। হ্যাঁ, এটা সাধারণ মানুষকে ভুল পথে চালিত করার জন্য এইসব কথা বলা। অ্যাকচুয়াল অঙ্কটা হচ্ছে এক্সট্রা ভোট পার্সেন্টেজ ইজ অনলি 1.85%। ঠিক আছে, আমরা যদি ডিনোমিনেটরটা যদি 91 লাখ থেকে, বা এই ফেজে 37 lakhs ছিল যাদের নাম এসআইআরে বাদ পড়েছে, আমরা যদি ডিনোমিনেটরটা কমিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এক্স্যাক্ট পার্সেন্টেজ অফ ইনক্রিজড ভোটার ইজ 1.85। এবং 1.85 ভোটারটা জাস্টিফাই হচ্ছে দুটোভাবে। এক হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক এবং ভিন দেশে বসবাসকারী যারা বাঙালি ছিল, তারা এবার পুরো জোর কদমে তারা সবাই দেশে ফিরেছে ভোট দেওয়ার জন্য, যাতে তাদের এই ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত না হয়। দ্বিতীয় কারণ, এই শেষবার তাদের সুযোগ কোনো হিন্দু পার্টিকে বা হিন্দু অর্গানাইজেশনকে ভোট দেওয়ার, তো সেইটার এই সুযোগটা তারা ছাড়তে চায় না। বাংলাদেশ হওয়ার আগে এটা শেষ অপরচুনিটি ছিল ভোট দেওয়ার, সেটার কারণে লোকে প্রচুর আগ্রহের সাথে নিজের পয়সা খরচা করে এবং বাকি কিছু সহযোগিতার সাথে, তাদের এমপ্লয়ারদের সহযোগিতার সাথে তারা সবাই এসছে। প্লাস আমাদের এখানে 5.5 লাখের মতন নতুন ভোটার অ্যাড হয়েছে বেঙ্গলে। আর লেস দ্যান 30%, যারা আগেও ভোট দিয়েছে লেস দ্যান 30 ইয়ার্স, সেই সংখ্যাটা হচ্ছে 1,30,00,000। তো তারাও এবার জোর মানে কদমে ভোট দিয়েছে। বাঙালি বা হিন্দু ভোটার যাদেরকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে বাড়িতে আটকে রাখা হতো, তারা সেই সন্ত্রাসকে উপেক্ষা করে এবং যেহেতু সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের ইলেকশন কমিশন প্রোভাইড করতে পেরেছে, তারা এসে ভোট দেওয়াতে এই পার্সেন্টেজটা বেড়েছে। তো এতে ওনার আনন্দ পাওয়ার মতন কিছু হয়নি। ইনফ্যাক্ট এটা যদি না বাড়তো আর এই শুধু যদি ডিনোমিনেটরটা কমে যেত, তাহলে আজকে আমরা ভোটিং পার্সেন্টেজ 80-র নিচে চলে যেত। ঠিক আছে, তো 80-র নিচে না গিয়ে বরঞ্চ ওটা 92.8%-এ চলে গেছে। সো এই যে ডিফারেন্সিয়াল 12%-এর মতন একটা ভোট, যেটাতে আমরা এসআইআর এর ইম্প্যাক্টটা নালিফাই করতে পেরেছি এই অবধি। স্যার, এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, মানে কটাক্ষের সুরেই বলেছেন যে 4 তারিখের পর আর মাত্র দিন পাঁচেকের মধ্যে বাংলা থেকে বিজেপির অস্তিত্ব মুছে যাবে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। প্রথম দফা নির্বাচনে অলরেডি তৃণমূল সেঞ্চুরি পার করে ফেলেছে, দ্বিতীয় দফা নির্বাচনের পর ডাবল সেঞ্চুরি পার করে ফেলবে। আদত এই নম্বরটা কোথায় গিয়ে ঠেকবে আমি নিজেও জানি না, কি বলবেন? খুঁজে পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে যাবেটাকে তৃণমূল। ফার্স্ট ফেজ ইলেকশনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এতই আতঙ্কিত যে উনি সোজাসুজি ভবানীপুরের
আম, ওনার বিধানসভা কেন্দ্রতে ফোকাস করা শুরু করেছেন। পার্টির গন্ধটা ওনার কাছে সবচেয়ে বেশি ক্লিয়ার। মানে বেঙ্গলে যত পলিটিশিয়ান আছে তার থেকে বেশি আমি বলবো। তো সেখানে উনি অলরেডি বুঝে গেছেন তাদের হার নিশ্চিত, এবং সে এই হারটাকে আরও বেশি মানে মণিহারে পরিবর্তন করতে চায় না বলে নিজের কেন্দ্রে এখন সে ফোকাস করছেন ডাইরেক্টলি। এখন ওনার কেন্দ্রতে উনি প্রচার করছেন ভবানীপুরে, এবং তারপরে কারণ না হলে উনি দ্বিতীয় সিটিং চিফ মিনিস্টার হবেন যে ভোটে হেরে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্য ওনার আমি দুর্ভাগ্য বলবো ওনাকে হারতে হয়েছে, বাট মমতা বন্দ্যোপাধ্যায় ওই লাইনের সেকেন্ড পার্সন হবে যে নিজের সিটে হারবে। উনি একবার নন্দীগ্রামে হেরেছেন সিটিং চিফ মিনিস্টার হয়ে, বাট যাই হোক অন্যকে সরিয়ে জায়গা করে ঠেলে ঠুলে একটা ব্যবস্থা করেছেন এই 5 বছর ধরে। তো এখন তার ঠেলার জায়গাটা নেই। তো তখন দেখা যাক। তো এইটুকুই বলবো যে আর এনিওয়ে তো আমাদের যুবরাজ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার তো এমনি চোখের প্রবলেম আছে, ওনার খোঁজাতে এমনি সমস্যা হবে। তো আমি সেটা নিয়ে আর কি বলতে পারি। তো ডায়মন্ড হারবার অনেকটা দূর, তো ওখান থেকে যত দূর অবধি উনি খুঁজতে পারবেন, এবং ওখান থেকে বর্ডারটাও কাছে, হ্যাঁ, নদীপথে। তো এই দুটো মানে এরকম কথা যদি বলে যে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যায় না সেই সব পার্টিকে যাদের কোনো এথিক্যাল, যাদের কোনো আইডিওলজিক্যাল বেস থাকে না। আজকে সিপিএম আজ অবধিও আছে, এবং তাদের পুনরুত্থানের তারা চেষ্টা করছে তাদের স্বল্প ক্ষমতায়। হ্যাঁ, তার কারণ তাদের আইডিওলজিক্যাল একটা বেস আছে, যেটা আমি এগ্রি করি না পার্সোনালি, বাট যেটা আছে সেটা স্বীকার করতে হবে। এবং বিজেপির হিন্দুত্বর সাথে, সনাতন ধর্মের সাথে যে যোগটা আছে, যে আইডিওলজিক্যাল বেসটা আছে, আরএসএস অ্যান্ড অল অফ দ্যাট, হ্যাঁ, তো সেখানে এই আইডিওলজির জন্য মানুষ থাকবে। টিএমসির কে বরঞ্চ উল্টে খুঁজে পাওয়া যাবে না, কারণ টিএমসি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এমপ্লয়ার। তাদের এমপ্লয়ীদের বিভিন্ন পোর্টফোলিও আছে, এবং ওটা মানে টোটাল কাজটা অ্যাকচুয়ালি খুব মানে সেলস এজেন্ট, কমিশন বেস সেলস এজেন্ট দিয়ে চালানো হয়। 75-25 দিয়ে রেশিওতে ওনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আছে। তো তো ওনারা যখন দেখবেন যে সরকারে নেই, তখন সেলস এজেন্টরা কি করে, যে কোম্পানি গ্রো করে সেই কোম্পানির সেলস এজেন্ট হতে চায়। পুরনো প্রোডাক্ট নিয়ে তারা ঘুরবে না ব্যাগে, তো তারা নতুন প্রোডাক্ট নিয়ে ঘুরবে। তো আগামী দিনে সেটাই আমরা দেখতে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো এদিকে বলছেন যে বাংলায় যত মহিলা ভোটাররা আছেন তাদের ভোট নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই পড়েছে। তার এই মন্তব্য কি বলবেন? দেখুন, টু বি অনেস্ট, কিছু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই পড়েছে, কিন্তু সেটা এমন সিগনিফিক্যান্ট নাম্বার নয় যে ভোটের আউটকামটাকে চেঞ্জ করে দিতে পারবে। এমনি মহিলা ভোটের আমাদের এখানে 50%-এর মতন 50% মহিলা ভোট আছে, ঠিক আছে। কিন্তু প্রতিটা মহিলা যখনই আমি টিভিতে বা এতে দেখি, তাদের কিন্তু এই কী বলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই মহিলা ভোটকে টেকানো যাবে না। তার কারণ কি, মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডারটা আছে, কিন্তু পুরুষদের জন্য কোনো পুরুষ ভাণ্ডার নেই। হ্যাঁ, তো পুরুষ ভাণ্ডার নেই বলে তো পুরুষদের কোনো ইনসেন্টিভ নেই মমতার সাথে যুক্ত হয়ে থাকার। এখন সেই 1,500 টাকা বেকার ভাতা এই সেই করলে তো হবে না, তাদের চাকরি নেই। সবচেয়ে প্রবলেম বাংলায় হচ্ছে যে একটা মানুষ যে যেখানে ঢুকে যায় চাকরিতে, সে সারা জীবন ওখান থেকে বেরোতে ভয় পায়। কারণ আমাদের এখানে জব মোবিলাইজেশন, মানে আমি একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যে যাব সেই সুযোগটা নেই। সেই জন্য আমি হাজারো
কম্প্রোমাইজ করতে থাকি আমি আমার নিজের স্কিল ট্যালেন্ট এর সাথে, যাতে আমি জায়গাটাকে টিকিয়ে রাখতে পারি। আমরা কিছুদিন আগে এইচডিএফসি ব্যাংকের একটা ইনসিডেন্ট দেখলাম। হ্যাঁ, এরা সব মানে শিক্ষিত ভালো বাড়ির ছেলে মেয়ে, তাদেরকে কিন্তু এই ম্যানেজারের অত্যাচার সহ্য করতে হয়, কারণ তাদের জব মোবিলিটি নেই। তাদেরকে একটা টার্গেট দেওয়া হয়, এটা সব ব্যাপারে এই জিনিসটা কাজ করছে সব ক্ষেত্রে। যে আজকে ধরো কি বলবো, উদাহরণ হিসেবে আম, যে একটা রেস্টুরেন্ট এগ রোলের দোকান খুলে বসেছে, সেইটাকে বাড়াবে, হ্যাঁ, তার সাথে আরও কিছু করবে, তার কোনো জায়গা নেই। কিন্তু আমরা যখন বিদেশে মানে অন্য রাজ্যে দেখি, তাদের একটা ছোট গুমটি থেকে শুরু হয়, তাদের গুমটি বাড়তে থাকে, সেখানেই বসে খাওয়ার ব্যবস্থা করে, এই করে। কিন্তু আমাদের সেটা হয় না। আমাদের জব মোবিলিটি নেই শিক্ষিত লোকেদের, আর সবাই আন্ডারপেড। তারা তাদের মানে শ্রমের যোগ্য মূল্য তারা পায় না। এই যোগ্য মূল্য না পাওয়াকে বলে হচ্ছে ল্যাটেন্ট আনএমপ্লয়মেন্ট। এই ল্যাটেন্ট আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা হিউজ বাংলায়। হ্যাঁ, এবং এটা আজ থেকে না, এটা অনেক দিন ধরে। এবং সেটাকে ঠিক করার জন্য ওনাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি, বরঞ্চ একের পর এক কোম্পানি ছেড়ে চলে গেছে এবং আরও বেকারত্ব বাড়িয়ে দিয়েছে। ভবানীপুরে চক্রবেড়িয়া রোড এলাকায় একটি জনসভা হচ্ছিল, সেখানে হঠাৎ করে সেই জনসভার অনতি দূরেই আর কি বিজেপি বিশাল জোরে মাইক বাজায়, এবং যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত ভাষণ রেখে তিনি নেমে যান। এমনটাই অভিযোগ তিনি করছেন যে আমাকে সভাও করতে দেওয়া হচ্ছে না, আমাকে প্রচারে বাধা দিচ্ছে বিজেপি, আমার সভা করার অনুমতি ছিল, আমার বোতাম নম্বর 2, আপনারা দয়া করে এর বদলা ইভিএমে নেবেন। তো এরকম আবেগঘন বার্তা দিয়ে বিজেপির উপরে দোষ চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে ট্রিকিং করতে হচ্ছে কেন? ওনাকে এসব করতে হচ্ছে কারণ উনি অশনি সংকেত দেখতে পাচ্ছেন, সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন, অশনি সংকেত শুনতে পাচ্ছেন, সরি, সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন। এবং এখন যেটা ওনার কাছে লাস্ট অস্ত্র, যেটা আমরা হয়তো খুব শিগগিরই শুনবো, যে এটাই আমার শেষ ভোট, হ্যাঁ, আপনারা আমার সাথে থাকুন, আমরা যদি বাংলায় না জিততে পারি তাহলে আমরা দিল্লিতে কি করে আমরা বিজেপিকে সরাবো, হ্যাঁ, এইসব ভাষণের দিকে উনি যাবেন এবং এইটার লাস্ট অ্যাপিলটা উনি করবেন। সেটার শুরুটা আগে ঘরটাকে গোছাতে এসছেন, যে তিনি আর কাউকে ভরসা করতে পারছেন না। কারণ ওখানে আমি যতটা শুনেছিলাম যে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ও ওনার জায়গাটাকে দেখার জন্য, হ্যাঁ, ভবানীপুরটাকে, কিন্তু আলটিমেটলি ফিরহাদ হাকিমকেও কেউ অ্যাকসেপ্ট করেনি, ওনাকেও মোটামুটি মুখ লুকিয়ে পালাতে হয়েছে ওখান থেকে। তো আর ওনার এত মৃত ভোটার, তাদেরকে তো জীবিত করতে পারছেন না। তো সব মিলিয়ে উনি একটা মানে কি বলবো, আমার মনে হয় ওনার কোনো একটা গ্রহগত খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। নাহলে এতগুলো একসাথে এসে যাওয়া, হ্যাঁ, আইপ্যাক নেই, তারপর ওনার এমএলএদের ওনার হয়ে আমি বলতে তো শুনছি না, যে সব জায়গা উল্টে অনুব্রত মণ্ডলের অ্যানালিসিস তো শুনে খুবই আনন্দিত হলাম। 15টা সিটও নাকি পাবে না তৃণমূল। যাই হোক, ওনার খাদ্য তালিকায় সেদিন কী ছিল আমি জানি না, কিন্তু মানে এইটা যদি নর্মাল একটা জাস্ট ন্যারেটিভ হয়, হ্যাঁ, আর অনুব্রত মণ্ডলের কথা তো লোকে শোনে, আমরা না শুনতে পারি অত, আমরা কিন্তু কিছু লোক তো শোনে। হ্যাঁ, 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 15টা সিটও পাবে না নাকি। তো যাই হোক, যেটা বক্তব্য হচ্ছে উনি এখন ডিফেন্সিভলি অফেন্সিভ খেলতে চাইছেন। উনি ডিফেন্সটাকে অফেন্স করতে চাইছেন। তো সেই স্ট্র্যাটেজিটা কাজে আসবে না, কারণ নেক্সট ফেজে সাউথ 24 পরগনাতে আর যদি উইমেন ভোটারের কথাতে যেটা হচ্ছিল, যে যেমন উনি 1,500 টাকা দিয়েছেন, কিন্তু মহিলাদের সুরক্ষা, মহিলাদের সম্মান, সেই রক্ষার্থে উনি সেরকম কোনো ব্যবস্থা নেননি। না হলে আমাদের এখানে আরজি করে বিচার হতো, বিভিন্ন জায়গায় দুর্গাপুরে বিচার হতো, উনি কোনোটারই সেই ব্যবস্থা উনি করেননি। উনি কি হয়েছে, এতদিন অবধি ওভার কনফিডেন্সে ভুগেছেন। এবার এই যখন রিয়ালিটি চেকটা হয়েছে এই ফার্স্ট ফেজ ইলেকশনে,
তখন তিনি মোটামুটি দিশাহারা। তো তিনি সেই জন্য এখন আমার যতটুকু স্বল্প বুদ্ধিতে আমার যেটুকু মনে হয় যিনি ডিফেন্সিভলি অফেন্সিভ হতে চাইছেন, মানুষের ইমোশনের কাছে অ্যাপিল করছেন। এখানে মাথাকে কেউ যদি লাগায় আজকের দিনে ভোটের বোতামে, মানে ভোট দেওয়ার সময় যদি কেউ তার মস্তিষ্ককে ব্যবহার করে, তাহলে কেউ তৃণমূলকে মেনে নেবে না। আর বাকি পার্টিদের তো আর বলে লাভ নেই, কারণ সিপিএম আছেন, ভোট কাটেন, হ্যাঁ, আর কংগ্রেস কিছু হয়তো এবার বেটার করবে নর্থ বেঙ্গলে, হ্যাঁ। ইনফ্যাক্ট রাহুল গান্ধীও ওনাকেই দোষ দিয়েছেন আজকে বিজেপির যেই ইনরোডটা করেছে বাংলায় সেটার জন্য, অ্যান্ড উইচ ইজ ট্রু, যে উনি যদি সত্যিই বাঙালির সেন্টিমেন্ট, বাঙালির ভবিষ্যৎ, বাঙালির ডেভেলপমেন্টের কথা ভাবতেন, তাহলে বিজেপির আজকে সত্যি এবারও জায়গা হতো না। উনি সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন। উনি বিরোধী নেত্রী হিসাবে আর কি একদম প্রমুখ মুখ হয়ে উঠেছিলেন আর কি। তো সেখানে যদি আমরা ধরি যে লাইফের ফুল সার্কেল পুনর্মূষিকও ভব কি হতে চলেছে, মানে সেই বিরোধী নেত্রীর দিকেই কি তিনি আবার যেতে চলেছেন? না, ওনাকে অফার করা হবে, বিরোধী নেত্রী বা এলওপির পজিশনটা ওনাকে অফার করা হবে। আমার ধারণা উনি হয়তো নেবেন না, ওনারই পার্টির কাউকে সেটা দায়িত্বটা দেবে, হ্যাঁ। এবং উনি দিল্লিতে বিজেপিকে সরাবো বলে একটা মুহিম শুরু করবে, এবং সেখানে লোক পাওয়া যাবে না তার পাশে দাঁড়ানোর। মাফলার কেজরিওয়াল আর কি নাম, অখিলেশ যাদব, আর আমাদের সোরেন, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, তো এই 2-3 জনকে পাওয়া যাবে, কারণ এই দিকে ডিরেকশানে যাওয়ার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে শি উইল ফেড আউট ফ্রম পাবলিক মেমোরি। এটা, এবং ওনার বয়সও হয়েছে, এবার উনি উপদেষ্টা হয়ে থাকবেন তৃণমূলের, সেটাই মনে হয় ওনার জন্য সম্মানীয় একটা পজিশন। আর এছাড়াও দেখা গেল যে এতদিন ধরে আমরা শুনছিলাম যে বিজেপি নাকি বাইরের থেকে লোক এনে প্রচার করাচ্ছে, তো আমি একটুখানি এই কী বলে হেমন্ত সোরেন, কেজরিওয়াল আর অখিলেশ যাদবের রেশন কার্ডটা দেখতে চাইবো, আধার কার্ডটা দেখতে চাইবো, তারা বাংলার কোথায় থাকে তারা, হ্যাঁ, যে তাদেরকে প্রচারে আনা হচ্ছে, হ্যাঁ, তো তারা বাংলার কোথায় থাকে, এটা আমার খুব জানার ইচ্ছে। তাদেরকে রেশন কার্ড নিয়ে যদি আসতে বলা হয় তাহলে আমরা জানতে পারবো। স্যার, আপনার কথা প্রসঙ্গে আরেকটি বিষয়, মানে ঘটনাই বলতে পারি, মনে করিয়ে দিতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে দেখা গেল যে লাভপুরে বিজেপি প্রার্থী তিনি কিভাবে লুঙ্গি বাহিনীর হাতে আর কি, মানে তাকে রীতিমতো ধরে ঘুষি কিল চর মারা হলো। এদিকে তার মাঝখানে নিরাপত্তা বাহিনীকে পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো তাকে একজন প্রার্থীকে বাঁচিয়ে আনার জন্য। কিছুদিন আগে আমরা দাঁতনে দেখতে পেয়েছি যে সেরকমই কিছু আর কি কমিউনাল বাহিনী আর কি, তারা এলেন এবং এসে সেখানকার যিনি বিজেপি প্রার্থী অজিত জানা, তাকে মারধর করলেন, তার হাত ভেঙে দিলেন, এবং বিজেপির বহু কর্মী সমর্থককে ভুবনেশ্বর এইমসে পর্যন্ত ভর্তি করতে হলো। তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। বারবার বাংলার বুকে এরকম একটি অশান্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া, এটা তো বেশ কিছু বছর আগেও হতো না। তো তখন কি বাংলাতে সংখ্যালঘুরা থাকতেন না? তখন কি বাংলাতে মুসলিমরা থাকতেন না? থাকতেন। কিন্তু হঠাৎ করে এই বিষয়গুলির বারবারন্ত, ভোটের মাঝখানেও প্রার্থীকে বাঁচানোর জন্য নিরাপত্তারক্ষীকে সেখানে মাঝখানে হস্তক্ষেপ করতে হচ্ছে। তো বাংলার বর্তমান অবস্থাটা কি, কোন পর্যায়ে নেমেছে বলে মনে হয়? বাংলার দুটো কারণ হয়েছে, খুব সিম্পলি। আমি আপনার এই লিস্টের সাথে কালকে একটা ঘটনা ঘটেছে জাঙ্গিপাড়াতে, যেখানে বিজেপির প্রার্থী প্রসেনজিৎ বাগ, সে আক্রান্ত হয়েছে, তার গাড়ি ভাঙচুরের চেষ্টা এবং তাকে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে। আমি যেহেতু জাঙ্গিপাড়ার সাথে যুক্ত, মানে ওখানে কাজের সাথে আমি যুক্ত, তো আমি সেটা জানি, এবং হয়তো নিউজ চ্যানেলেও আপনি দেখবেন যে সেম জিনিস তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এই করে অশ্রাব্য গালাগালি করে জিনিসটাকে করেছে।
তো বেসিক কোয়েশ্চেন হচ্ছে যিনি জাঙ্গিপাড়াতে 23% মুসলিম, ঠিক আছে। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবচেয়ে খারাপ করেছেন যে একটা পোলারাইজেশন করে দিয়েছে। পোলারাইজেশনটা করেছে কি, যে আমরা হিন্দুদের সাপোর্ট করছি না, আমি পার্সোনালি বা আমার দল, আমরা মুসলমানদের সাথে আছি। এবং এই যে থাকাটা, এই যে বার্তাটা গেছে, তারা এমবোল্ডেন হয়ে গেছে, তারা অনেক বেশি নির্ভীক হয়ে গেছে। তারা না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থানায় গিয়ে একবার অনেক বছর আগে কিছু গুন্ডাকে বার করে এনেছিলেন। তো এই যে প্রিসিডেন্সগুলো সেট করছে না, নিজে গিয়ে ফাইল চুরি করে নিয়ে ফাইল লোপাট ডাকাতি করে নিয়ে চলে আসছেন, চুরি তো করেননি, ডাকাতি করে নিয়ে এসছেন। এইটা যদি আমি হেড অফ দ্য স্টেটের বিহেভিয়ার, অ্যাকশন, তার স্টেজে উঠে যা বক্তব্য, যে অসভ্য ভাষায় আমাদের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট সবাইকে আক্রমণ করছে পার্সোনাল, এখানে তো পলিটিক্যাল অ্যাটাক নেই, এটা তো সব পার্সোনাল অ্যাটাক। হ্যাঁ, দেখলে মনে হচ্ছে ওরে বাবা আমাকে খেয়ে ফেলবে, হ্যাঁ কীরম চোখগুলো বড় বড়, আরে এই ধরনের কথা যদি আমার মুখ্যমন্ত্রী বলে আমার লজ্জা করে। আমি তাকে এখনও সম্মান করি আমার মুখ্যমন্ত্রী হিসেবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে, হ্যাঁ, কিন্তু এই ধরনের কথা আমরা শুনতে অভ্যস্ত নয়। এবং এই কালচারটা যে এনেছে সেইটারই ফলস্বরূপ এরা এত সাহস পাচ্ছে এই আক্রমণগুলো করার। আগে কি করতো, অসহায় মানুষের বাড়ি জ্বালাতো, এখন তারা প্রার্থীর ওপরই হামলা শুরু করে দিয়েছে। স্যার, আপনি ভোটের কথাই যখন বলছেন, তখন সেকেন্ড ফেজ নির্বাচন নিয়ে একটু কথাই বলা যাক। প্রথম যে প্রশ্নটি এই বিষয়ে আপনার কাছে থাকছে যে 91%-রও বেশি ভোট ফার্স্ট ফেজে পড়ল, তো সেকেন্ড ফেজে আর কি এটাকেও ছাপিয়ে যাবে বলে কি মনে করেন? এটাকে ছাপানোর বিশেষ জায়গা নেই। হ্যাঁ, এরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করলেই এই সুইপিং পার্সেন্টেজগুলো বিজেপির ফেভারে আসতে শুরু করবে, এক্সেপ্ট ফর সাউথ 24 পরগনা। বাকি জেলাগুলোতে বিজেপির ফেভারে আসবে। হুগলিতে হয়তো 50-50 আমার মনে হয় হবে আউটকাম। বাকি হাওড়াতেও বিজেপি, এটা আগেরবার শূন্য ছিল, এবার একটা সিগনিফিক্যান্ট নাম্বারে 5-7টা সিটে ফিরবে। এছাড়া আসছে আমাদের নদিয়াটা আমাদের ক্লিন সুইপ হবে। সবচেয়ে স্ট্রাইকিংলি ডিফারেন্ট রেজাল্ট আসবে হচ্ছে নর্থ 24 পরগনা, হ্যাঁ, দমদম টু অনওয়ার্ডস। এখানে একাধারে বিজেপি সব সিটগুলোর ওপর দখল শুরু করবে। তার কারণ এখানে হিন্দু মেজরিটি আছে এবং শিক্ষিত লোকরা আছে, তারা এবার ডেফিনেটলি এই চেঞ্জটাকে ওয়েলকাম করবে। স্যার, আরও একটি প্রশ্ন থাকছে আর কি, যে দ্বিতীয় দফায় 142টি আসন আপনি বিশ্লেষণ করছিলেন, মোটামুটি আপনার সমীক্ষা বা আপনার ক্যালকুলেশন কি বলছে যে মোটামুটি কোন পক্ষে কীরকম আসন থাকতে পারে? বিজেপির পক্ষে আমার যতটা অ্যানালিসিস, বিজেপির পক্ষে 60 থেকে 66টা সিট আসবে। মোস্ট লাইকলি 63 টাইপের আপনি ধরতে পারেন, 63টা সিট আসবে। আর ফার্স্ট ফেজে অ্যাটলিস্ট 95 সিটস, 96 সিটস আসবে। বেসিক্যালি 156 টু 160-65 মধ্যে বিজেপির ফেভারে ওভারঅল নাম্বারটা হওয়া উচিত। স্যার, পরিশেষে একটা কথাই বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বের বিদায় ঘণ্টা কি বেজে গিয়েছে? হ্যাঁ, আমি মনে হয় আগেরবার বলেছিলাম ওনার পেনশনের ব্যবস্থার ব্যাপারটা, আপনারা কি সেটাতে কোনো চেষ্টা চালিয়েছিলেন? আচ্ছা, যদি না করেন এখনও সময় আছে, যে সপ্তাহখানেক করুন। হ্যাঁ, বিদায় ঘণ্টা বেজে গেছে আনফর্চুনেটলি। উনি আমাদেরও এক সময় প্রিয় ছিলেন। তো এনিওয়ে, মানুষ হিসেবে আমার ওনার সাথে পার্সোনালি তো কোনো সমস্যা নয়, আমি অত্যন্ত ইনসিগনিফিক্যান্ট একটা মানুষ ওনার সামনে। বাট ওনার দ্বারা যে বাংলার ক্ষতিটা হয়ে গেল 15 বছরে, সেইটা ইতিহাস খুব ভালো চোখে নেবে না।